রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৩৪২ ধারায় সাফাই সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এরপর মামলার যুক্তিতর্ক শুরু হতে পারে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে তদন্তকালে জব্দ করা কাটা গ্রিল সহ বিভিন্ন আলামত আদালতে উপস্থাপন করা হয়। এসব আলামত সাক্ষীদের মাধ্যমে শনাক্ত করিয়ে নথিভুক্ত করা হয়। সাক্ষ্য গ্রহণ চলাকালে ঘটনাস্থলে বিবরণ দিতে গিয়ে তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ সদস্য আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি আলামত সংগ্রহ এবং ঘটনাস্থল পরিদর্শনের বিস্তারিত বর্ণনা আদালতে তুলে ধরেন। রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত 10:30টার দিকে উত্তর মুগদার 58/11 নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসায় একা থাকতেন বলেও জানা গেছে। বোরহান বলেন, মরদেহ থেকে গন্ধ বের হওয়ায় বাসার মালিক পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পান। আরও 2-3 দিন আগে ওই কর্মকর্তা মারা গেছেন ধারণা করে তিনি বলেন, ঈদের দিন বাসার মালিকের সঙ্গে ওই কর্মকর্তার কথা হয়। এরপর থেকে আর কথা হয়নি। ধারণা করা হচ্ছে এরপর তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন ধারণা করে তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস এস কাকুরিসকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়। নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান আগামী 8 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্ব করবেন এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন। এবারের নির্বাচনে ডক্টর খলিলুর রহমানের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে বসল বাংলাদেশ। এর আগে 1986 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব এবং রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে আজও কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে মানুষ। তাদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, ঢাকামুখী মানুষের স্রোত আজ কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাদিয়া। এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি জানেন আজকে ঈদ ফেরত যাত্রার 6ষ্ঠ দিন চলছে। এই মাত্র কিছুক্ষণ আগে এখানে নরসিংদী কমিউনিটর এক্সপ্রেস সেটা এসে পৌঁছেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে রেলওয়ে স্টেশনে যাত্রীদের যে অবস্থা, কিছুক্ষণ আগে যে ট্রেনটা এসেছে নরসিংদী কমিউনিটর এক্সপ্রেস সেটা পৌঁছানোর পরে যাত্রীরা ফিরছেন বাসায়। এর আগে কিছুক্ষণ আগে অর্থাৎ 10-15 মিনিট আগে একতা এক্সপ্রেস এসে এখানে পৌঁছেছে। আর যাত্রীদের চাপের কথা আমরা যেটা জানতে পেরেছি, যাত্রীদের চাপের ক্ষেত্রে বলছে যে অতিরিক্ত যাত্রী চাপ এই বছর দেখা যাচ্ছে না। যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে যতটুকু বেগ পেতে হয়েছে, কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, কিন্তু আসার ক্ষেত্রে সেই ভোগান্তিটা পোহাতে হচ্ছে না। এখানে ট্রেনের ছাদে কিংবা ইঞ্জিনের উপরে এবার কোনো যাত্রী দেখা যাচ্ছে না। অপরদিকে আমরা যদি গতকাল এবং তার আগের দিন যেটা আমরা দেখেছি
দেখেছি যে নৌপথ এবং সড়ক পথেও একই পরিস্থিতি, সেখানেও অতিরিক্ত যাত্রী চাপ দেখা যাচ্ছে না। সড়ক পথে কিছুটা ভাড়া বেশি নেওয়ার অভিযোগ দু এক জায়গায় থাকলেও রেলওয়ের ক্ষেত্রে সেই অভিযোগটা দেখা যাচ্ছে না। এদিকে যদি বলি যে কোনো ট্রেন বিলম্ব করেছে কিনা, আজকে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকা থেকে যে কটা ট্রেন ছেড়ে গিয়েছে, আজকে ঢাকা থেকে 12টা ট্রেন ছেড়ে গিয়েছে, সেগুলো ইন টাইমে ছেড়ে গিয়েছে এবং 10টি ট্রেন এই মুহূর্তে 11টি ট্রেন এসেছে ঢাকায় 11টি ট্রেন, যে ট্রেনগুলো এসে পৌঁছেছে কোনোটি বিলম্ব করেনি। পথে 10-12 মিনিট যেটা বিলম্ব হয়েছে সেটাকে বিলম্ব হিসেবে ধরছে না তারা। তবে আমি আপনাকে আরও যেটা জানাতে পারি যে এখনও ঢাকা থেকে যাত্রীরা যাচ্ছে, তবে আসার চাপ যেটা বলতে পারি যে আসার চাপ, অতিরিক্ত চাপ এখনও দেখা যাচ্ছে না। তবে শুক্র শনিবার যেহেতু ছুটির শেষ সময়, একদম স্কুল কলেজও খুলে যাবে, তখন হয়তো যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে আমাদের স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। তো নাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। চলে যাব পরের সংবাদে। নামেই মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা, কিন্তু বাস্তবে এখনও অপূর্ণ রয়ে গেছে উপজেলা প্রশাসনিক কার্যক্রম। উপজেলা ঘোষণার 5 বছর পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো। প্রয়োজনীয় সরকারি দপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানা অবকাঠামো না থাকায় বিভিন্ন সরকারি সেবা নিতে এখনও পার্শ্ববর্তী উপজেলায় যেতে হচ্ছে। এতে সময় এবং অর্থ দুটোরই অপচয় হওয়ায় চরম ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট। মাদারীপুরের ডাসার উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার প্রায় 5 বছর পেরিয়ে গেলেও এখনও গড়ে ওঠেনি প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো ও জনবল কাঠামো। ফলে ভাড়া করা একটি কলেজের কয়েকটি কক্ষে সীমিত পরিসরে উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি পূর্ণাঙ্গ উপজেলায় 24টি সরকারি দপ্তর থাকার কথা থাকলেও ডাসারে বর্তমানে মাত্র 10টি দপ্তরের অর্থনৈতিক কোড চালু রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, শিক্ষা অফিস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সহ কয়েকটি দপ্তর কার্যক্রম চালালেও বাকি দপ্তরগুলো অর্থনৈতিক কোড অনুমোদন না পাওয়ায় এগুলো এখনো চালু করা সম্ভব হয়নি। এতে জনবল নিয়োগ ও প্রশাসনিক সেবা সম্প্রসারণে জটিলতা দেখা দিয়েছে। অত্যন্ত অবহেলিতর মধ্যে আছি। রাস্তাঘাট আমাদের সেইভাবে হয় নাই। এখানে কোনো কৃষি অফিস হয় নাই। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭১,৪৯৪ জন মানুষের এই উপজেলায় এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন করা হয়নি। ফলে জরুরি স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবা পেতে এখনো পার্শ্ববর্তী কালকিনি উপজেলায় যেতে হচ্ছে। কালকিনি যেতে হয়। কালকিনি গিয়ে আপনার এই কাজগুলো যখন আমরা করতে যাই, আমাদের অর্থ অপচয় হয় এবং সময়ও অনেক অপচয় হয়। ডাসারের জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ডাসার উপজেলায় একটা ফায়ার সার্ভিস নাই। ফায়ার সার্ভিসে কালকিনি 10-15 কিলোমিটার দূরে। তবে উপজেলা প্রশাসনের দাবি, ডাসারকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নতুন দপ্তর স্থাপন এবং অবকাঠামো নির্মাণের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। সকল ডকুমেন্টস পাঠিয়েছি, কিন্তু তারপরও এই কাজটা আসলে মোটামুটি ধীর গতিতেই চলছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি যেন আরও দ্রুত গতিতে এই কাজগুলো সম্পন্ন হয়। মানুষ যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টাও আমি তাদের নলেজে দিয়েছি আমি জনপ্রশাসন মন্ত্রীকে। জুনের মধ্যে আমরা এই কর্মকর্তাগুলো যে আমাদের নাই সেগুলো আমরা এখানে পাবো। ডাসার উপজেলা ঘোষণার 5 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নবগঠিত এই ডাসার উপজেলায়। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এই উপজেলা। প্রশাসনিকভাবে শুধু ঘোষণা দিয়ে নয়, দৃশ্যমান উন্নয়ন চায় এই এলাকার জনগণ। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, ডাসার। সাতক্ষীরায় বিদেশি ফল আঙ্গুর চাষ করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক কৃষি উদ্যোক্তা। একসময় পেশায় ছিলেন ট্রাক ড্রাইভার। তিনি শখের বশে আঙ্গুর চাষ শুরু করলেও তা এখন পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। এছাড়া বাংলাদেশের আবহাওয়ায় আঙ্গুর চাষ করলে ফল টক হয় এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছেন তিনি। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তামান্না সাদিকা।
মাচার নিচে সারি সারি ঝুলছে থোকা থোকা আঙুর। সবুজ পাতার ফাঁকে লাল ও হলুদ সবুজ রঙে সেজেছে পুরো বাগান। দেখতে আকর্ষণীয় ও স্বাদেও মিষ্টি। 3 বছর আগে শখের বশে আঙুর চাষ করে ভালো ফলন পান এই উদ্যোক্তা। পরে সাতক্ষীরা শহরের বাইপাস এলাকায় প্রায় 1 বিঘা জমিতে গড়ে তোলেন আঙুর বাগান। বর্তমানে সেখানে আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 20 জাতের আঙুর চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ায় আঙুর টক হয় এ ধারণাকে ভুল প্রমাণ করে তিনি জানান, সঠিক জাত নির্বাচন ও পরিচর্যায় দেশীয় মাটিতেও উন্নত মানের মিষ্টি আঙুর উৎপাদন সম্ভব। ইউটিউব দেখে এই আঙুর চাষের জন্য প্রস্তুত হই। তো প্রথমত আমি বাড়িতে বেশ কয়েকটা গাছ লাগাইছিলাম, সেখান থেকে আমি ভালো রেজাল্ট পাইছি। পরবর্তীতে আমি ঝিনাইদহ মহেশপুরে রশিদ ভাইয়ের থেকে বেশ কিছু চারা সংগ্রহ করি। ওনার মাধ্যমে আমি মোটামুটি এই বাগানটা করি। আলহামদুলিল্লাহ আমার মাত্র 8 মাসের বাগানে খুবই সুন্দর ফলন হয়েছে। তার এই উদ্যোগকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তার স্ত্রী আলেয়া বেগম। 1-2টা গাছ প্রথমে নিয়ে আসছিল, পরে আনার পরে ফল হলো। এই পাকলি খেয়ে দেখলাম যে আসলে মিষ্টি ভালো হবে। পরে এই 15 কাঠা জমি নিয়ে মনে করেন 8 মাস আমরা এই যে গাছ লাগাই, মানে এত যে ফল পাবো এরকম আশা করিনি। বাগানটি দেখতে প্রতিদিন ভিড় করছে স্থানীয় মানুষ। অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আঙ্গুর চাষে। প্রথমে যখন মামা এখানে বাগানটা করছিল অনেকে অবাস্তব মনে করছিল, কিন্তু আজকে বাস্তবতা রূপ নিচ্ছে। আঙ্গুরের একটা বাগান তৈরি হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলের সম্ভাবনাময় ফল হিসেবে আঙ্গুর চাষ সম্প্রসারণে নেওয়া হবে আরও কার্যক্রম। আমাদের আঙুরগুলো এখন ফল আসছে, এটা পাকা শুরু হয়ে গেছে। আমাদের নতুন একটা ফল সাতক্ষীরায়। আর আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের গবেষণার যে যদি নতুন জাত থাকে সেগুলো যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের কৃষকরা আরো উপকৃত হবে। হেলাল উদ্দিনের মতো উদ্যোক্তাদের হাত ধরে সাতক্ষীরায় কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বেকার যুবকদের জন্য তৈরি হতে পারে উন্নত কর্মসংস্থানের সুযোগ। তামান্না সাদিকা, মাই টিভি। রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং 342 ধারায় সাফাই সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী SM আরিফ। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার আজকের কার্যক্রমের সম্পর্কে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি নাদিয়া, এখনও আদালত বসেনি। ইতিমধ্যে কিন্তু যে 2 আসামি রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যা মামলার যে 2 আসামি তাদেরকে কিন্তু এই দায়রা জজ আদালতে আনা হয়েছে ইতিমধ্যেই। এবং তাদের যে আজকের কার্যক্রম সেটি আপনি একটু আগেই বলছিলেন যে যারা আসামি পক্ষ আছে তাদের সাফাই, তাদের আসলে জিজ্ঞাসাবাদ বা তাদের বক্তব্য শুনবেন এই আদালত আজকের দিনে। এবং তাদের যদি কোনো বক্তব্য থাকে সেগুলো শুনবেন এবং তারপরে কিন্তু আসলে এই মামলাটি আসলে যুক্তিতর্কে উপস্থাপনের দিকে যাবে। এবং ওই যুক্তিতর্ক উপস্থাপনের যে দিন ধার্য করা হয় বা আজকে পরে যেদিন যুক্তিতর্ক উপস্থাপন করবে সেদিনই হয়তো রায় দিয়ে দিতে পারে, এটি বিচারকের মর্জি। আবার সেদিনও অন্য কোনো দিন ধার্য করতে পারেন এই রায়ের জন্য। দ্রুত বিচার যে ট্রাইব্যুনাল, যেটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, সেখানেই কিন্তু এই মামলাটি চলছে এবং এই মামলায় দ্রুত সময়ে কিন্তু এই মামলা নিষ্পত্তি হবে। এটি আসলে এখন যে গতিতে আসলে মামলাটি এগোচ্ছে তাতে বোঝাই যাচ্ছে। আমরা শুরু থেকে যদি বলি 24 মে এই রামিসা ধর্ষণ এবং হত্যা মামলায় কিন্তু আসলে চার্জশিট দেওয়া হয়, হত্যা মামলা চার্জশিট। এবং সেই চার্জশিট দেওয়ার পরেই কিন্তু ম্যাজিস্ট্রেট যে আদালত রয়েছে সেখান থেকেই মামলাটিকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় এই দায়রা জজ আদালতে, যে দ্রুত ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন দ্রুত ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এবং এরপরে আমরা দেখেছি গত 1 তারিখ কিন্তু আসলে এখানে আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু শুরু হয় এবং পরের দিনই সাক্ষ্য গ্রহণ হয়। এবং একদিনেই কিন্তু 16 জন যে সাক্ষী রয়েছে এই মামলার, সেই 16 জনের সাক্ষ্য গ্রহণ গতকালকেই নেওয়া হয়ে যায়। এবং সেখানে আমরা দেখেছি যে 16 জনের মধ্যে এই রামিসার বাবা, মা, তার চাচা, চাচি সহ আত্মীয় স্বজন যারা রয়েছেন, পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তা রয়েছেন, পুলিশ যিনি যে পুলিশটি এই লাস্ট রামিসার যে মরদেহটি নিয়ে গিয়েছিলেন এই ফ্ল্যাট থেকে, তিনিও কিন্তু আসলে সাক্ষ্য দিয়েছেন। সেখানে একটি হৃদয় বিদারক ঘটনাও আমরা দেখেছি। যারা
সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে একটি আবেগঘন মুহূর্ত ছিল। তাদের মধ্যে তারা কিন্তু এই যে এতটুকু বাচ্চাকে ধর্ষণ এবং হত্যা মামলার হত্যা করা হয়েছে সেই সাক্ষ্য দিতে গিয়ে অনেকে কিন্তু কেঁদেও ফেলেছিলেন, বিশেষ করে রামিসার মা কিন্তু কেঁদে ফেলেছিলেন। এরকম একটি আবেগঘন পরিবেশ কিন্তু সে সময় গতকালকে আমরা দেখেছিলাম। আজকে যেটি বলেছি যে দুঃখিত, আজকে এই যে মামলার দুই আসামি, সেই দুই আসামির বক্তব্য শুনবেন এই আদালত, এবং তারপরেই আসলে আদালত ডিসাইড করবেন যে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কবে নাগাদ দিন ধার্য করা হয়। এবং আরও একটা বিষয় আছে যে আদালত কিন্তু আজকে সাফাই সাক্ষী যদি দিতে চান এই আসামি পক্ষের আইনজীবীরা, সেটিও কিন্তু আজকে সেটিও আসলে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। সাফাই সাক্ষী নিলে কিন্তু সেটা নেওয়া হবে বা নেবেন কিনা এটা আদালতের মর্জি, সেটি পরবর্তী সময়ে জানা যাবে। তবে খুব দ্রুত সময়ে যে এই মামলাটি নিষ্পত্তি হতে যাচ্ছে সেটি কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে মামলার গতি প্রকৃতিতে কিন্তু সেটিই বোঝা যাচ্ছে। এবং যেটি বলছে যে এরকম একটি নরকীয় হত্যাকাণ্ড, একটি যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড, একটি 7 বছরের বাচ্চাকে হত্যাকাণ্ড, এটি আসলে খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই রাজধানী সহ সারা দেশে। সবার মধ্যে কিন্তু আমরা দেখেছি একটি ক্ষোভ ছিল এই হত্যাকাণ্ডের পরে, সবাই ক্ষোভে ফুঁসে উঠেছিল এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিক্ষোভ জানিয়ে আসছিলেন দ্রুত সময়ে এই হত্যাকারীর বিচার যেন হয়। তো আজকের যেটি বলছে যে আজকে যে আসামি পক্ষের যে বক্তব্য সেটি শুনবেন এবং সাফাই সাক্ষী যদি দিতে চান সেটি নিষ্পত্তি হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার আজকের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। চলে যাব পরের সংবাদে, জানাবো গ্রাম বাংলার খবর। চট্টগ্রাম নগরী হালি শহরের আই ব্লকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য নগদ 1 লাখ টাকা অনুদান প্রদান করেন এবং 5টি পরিবারের 18 সদস্যের জন্য জরুরি খাদ্য এবং পোশাকের ব্যবস্থা করেন। একই সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে নতুন বসতঘর নির্মাণের জন্য জরুরি টিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। গতকাল সকালে অগ্নিকাণ্ডে 5টি পরিবারের বসতঘর এবং মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাদের কাপড়ও সব পুড়ে গেছে, কিছু নিয়েই তারা বের হতে পারে নাই। তো সেই কাপড়ের আমার সাথে ছিল, আমি সেগুলো নিয়ে এসেছি। আর হলো কিছুটা এই সময়টা, এই আগামী কয়েকটা দিন তাদের যেন একটি কুশন, মানে তাদের এই সময়টা চলার জন্য যতটুকু প্রয়োজন, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিয়ে গেলাম। আর বাদবাকি এই টিন, এই ঘরগুলো পুনর্নির্মাণের জন্য যতটুকু সহায়তা আমাদের পক্ষে সম্ভব করা, ইনশাল্লাহ সর্বোচ্চ আমরা চেষ্টা করব। দেশের প্রধান সমুদ্র বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের মে মাসে এনসিটিতে 1,26,496 টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা টার্মিনালটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ছিল প্রায় 60,000 এবং রপ্তানি কন্টেইনার ছিল 66,000-এর বেশি। গত বছরের জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড টার্মিনালটির দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যক্রমে গতি বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কন্টেইনার খালাস এবং লোডিং প্রক্রিয়া আরও দ্রুত হওয়ায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অভিনব কায়দায় চোরাচালানের সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সুলতানপুর 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, চণ্ডীদার এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার
সালদান্দি এলাকার বিজিবি অভিযান চালায়। অভিযানে সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত ইজি বাইকে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় 6,93,000 টাকার গাঁজা, মেহেদি এবং ভারতীয় রেডবুল এনার্জি ড্রিঙ্কস আটক এবং জব্দ করে বিজিবি। তিনি জানান, বিজিবি সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ ইন, নারী শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। দিনাজপুরে পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকসহ সঞ্জিত হরি নামে এক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের জশাই এলাকার সড়কে অভিযান চালিয়ে 22.5 লিটার চোলাই মদ সহ তাকে হাতে নাতে আটক করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী সাব ইন্সপেক্টর সাহেব আলী। মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ভাড়া নিয়ে বাগবিতন্দার জেরে অটো চালকের ঘুষিতে কালাম শেখ নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার হাসারা স্কুল গেট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী এবং এক কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে 20 টাকার ভাড়ার পরিবর্তে 50 টাকা দাবি করলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে চালক জামাল কালাম শেখের বুকে উপর্যুপরি কিল ঘুষি মারলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় কালাম শেখকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার কুমার নদের দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদি বাজার এবং আলগি ইউনিয়নের রায়পাড়া শাহ মল্লিকতি শহীদুল ইসলামের সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গা পৌরসভার রায়পাড়া বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সেতুটির উদ্বোধন করেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ফলে আলগি ইউনিয়নের সঙ্গে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদি বাজার এলাকা এবং চুমুরদি ইউনিয়নের অন্তত 5টি গ্রামে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার দিমুখা ভট্টবাড়ি গ্রামে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাজীর গান। রাতে দিমুখা ভট্টবাড়ি এলাকাবাসীর আয়োজনে মায়ের দোয়া দরবার শরীফের ভক্তবৃন্দ এবং কসিমউদ্দিন ফকিরের তত্ত্বাবধানে গ্রামের শত শত নারী পুরুষ এই গান উপভোগ করেন। গাজীর গান শুনতে বিভিন্ন গ্রাম থেকে আসা ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের পরে গাজীর গান উপলক্ষে এলাকাবাসীর মনে ছিল এক আনন্দের জোয়ার। ঢাকার কেরানীগঞ্জে বটতলী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তারানগরের বটতলী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে পদ্মা প্লাটুনকে ট্রাইব্রেকারে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনালী স্ট্রাইকার্স। ফাইনাল খেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি পুরো খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।